নমস্কার বন্ধুরা, আমি সেবিকা। আমার গল্পের ঝুলি থেকে আজ আপনাদের শোনাবো হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক গল্প চিলের ছাতের ঘর। আমার ছেলেবেলার বন্ধু মানিক। সেবারে মানিক তার বাড়ির আর সকলের সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় আর বললাম না। কিছুদিন পরে মানিকের কাছ থেকে একটা চিঠি পেলাম। ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে, কারণ এই দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেটিও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা, আর একদিকে পাহাড়ের পর পাহাড়, আর তাদের কোলে নিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলী নদী। তুমি আজকেই মোড় ঘর বেঁধে রওনা হও। আমাদের চিলের ছাতের ঘর থেকে চারদিকে দৃশ্য খুব সুন্দর স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য এই ঘরখানে রিজার্ভ করে রেখেছেন। আসতে দেরি হলে জরিমানা দিতে হবে। এখানকার খবর সব ভালো। ইতি তোমার মানিক। মানিকের মা আমাকে কমপ্লিমেন্ট দিয়েছেন আমি নাকি কবি। বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কিনা? সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুব একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে। অতএব মোড়ঘোট বাঁধতে শুরু করলাম। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরনো হলেও প্রাসাদের মতো প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভিতর দাঁড়িয়ে সে উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে। এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন অমলের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলাম, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল। বিলাতি পাম দিয়ে ঘেরা এক টুকরো জমির ওপর ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো কি দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, মানিক, ওটা কি? মানিক বললে, কবর। কবর? হ্যাঁ, এ বাড়িখানা আগে এক সাহেবের ছিল। তার মেয়ে মারা গেলে পর তাকে এইখানে কবর দেওয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হলো। তারপরে রেগে গড় গড় করতে লাগলো। দেখলাম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে, কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলাম না। বললাম, মানিক, তোমার কুকুর কি দেখে খেপে গেল? মানিক বললে, জানি না, লিলি এই কবরটাকে দেখলেই খেপে যায়, যেন হাওয়ার সঙ্গে লড়াই করতে চায়। আমি বললাম, না মানিক, ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। ওকে দেখলে মনে হয় ও যেন মহা ভয়ে পাগল হয়ে গেছে। মানিক হেসে বললে, যাতে আর নামে বিলেতি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। হিন্দুর বাড়িতে খ্রিস্টানের কবর ওর বোধহয় পছন্দ না। কিন্তু ওসব কথা খুব থাক, চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভিতরে ঢুকলাম। যেমন প্রকাণ্ড বাড়ি তেমনি মস্ত মস্ত ঘর। সে সব ঘরের অবস্থা এখন ভালো নয়। কোথাও চুন বালি খসে পড়ছে, কোথাও মেঝে ছ্যাদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে, কোথাও আবার কড়িকাঠ থেকে বাদুড়েরা দলে দলে ঝুলছে। মানিক বললে, এ বাড়িখানা অনেকদিন ধরে খালি পড়েছিল। এই মেরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি। বোধহয় ওই কবরের ভয়ই এ বাড়িখানা এতদিন পর্যন্ত কেউ ভাড়া নিতে চায়নি। আমি বললাম, বসত বাড়িতে আমিও কবর ঠবর পছন্দ করি না। জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লেই বেঁচে থাকার সুখ পাওয়া যায় না। মানিক বলে, আমরা কিন্তু আজ 3 সপ্তাহ ধরে এখানে খুব সুখে বাস করছি। ও কবর খুঁড়ে ফুঁড়ে কোনোদিন কোনো মেম পত্নী আমাদের সঙ্গে গল্প করতে আসেনি। নাও, এখন ওপরে ওঠো, চলো তোমার ঘরে চলো। চওড়া একটা কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। এক সময় এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল,
এখন তা বেশ বোঝা যায়, কিন্তু আজ এ সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগলো। চিলের ছাতের ঘর বলতে আমরা যা বুঝি এখানে ঠিক সেরকম নয়। এ ঘরখানা নতুন ধরনের। এ শ্রেণীর ঘর প্রায় খুবই ছোট হয়, কিন্তু এ ঘরখানা বেশ বড় সড়ো। এর একদিকে কাঠের সিঁড়ি উপরে উঠে এসেছে, তারপরে এই ঘরখানা শুরু হয়েছে। 3 দিকে সারি সারি 12টা লম্বা চওড়া জানলা ও ঘরের মেয়েটি মোড়া মেঝের ওপরে কতগুলি পুরনো সোফা, কোচ, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং হ্যান্ড এবং মস্ত একটা লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিতেই কেন জানি না আমার মনে হলো এ জায়গাটা যেন খালি নয়, এখানে যেন কি একটা অদৃশ্য ও বীভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন যেন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল, যেন এখানে একটু হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি বললাম, মানিক, ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে রেখেছো কেন? খুলে দাও, খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করলে। বাহির থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভিতর ছুটে এলো শিশুর মতো সকৌতুকে। সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল। একটা জানলার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের ওপর ভেসে উঠল অপূর্ব চিত্রপট। প্রথমে দেখলাম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমে উঁচু হয়ে আলোমাখা নীল আকাশের দিকে উঠে গেছে, যেন ভগবানের পুজোর থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো আছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে একটা গান পাগলিনী নৃত্যশীলা নদী। সেই কালো পাহাড়খানার তলায় রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কালো মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরে আবিষ্কার করলাম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আবার খুঁতখুত করতে লাগলো। ফিরে বললাম, দেখো মানিক, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন তিনি নিশ্চয়ই কবি ছিলেন, কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গড়ে দিলেন কেন? সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। মানিক বললে, এখানকার লোকেদের মুখে এক গাঁজাখড়ি গল্প শুনেছি। মারা গেলে পর মেমের দেহকে তিনি নাকি প্রথমে গোরস্থানে নিয়ে গিয়েই গড় দিয়েছিলেন, কিন্তু তার পরদিন দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির ওপরে পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্তে পুড়ে মাটি চাপা দেওয়া হলো, কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য। উপরে উপরে 3 বার এই দৃশ্যের অভিনয় হওয়ার পর গোরস্থানের পাদ্রী বললেন, এ পাপীর দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয়, একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। তখন সকলে বাধ্য হয়েই দেহটাকে এই বাড়ির ভিতর এনে গড় দিলে। সেই থেকেই পাপী কবর থেকে আর পালাবার চেষ্টা করেনি। আমি বললাম, পাদ্রী সাহেবের মেমের দেহকে পাপীর দেহ বললেন কেন? মানিক বলল, মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু আজগবি গল্প আমি বিশ্বাস করি না, এসব হচ্ছে বানানো কথা। ঘরের চারধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলাম, এ ঘরের এই পুরনো আসবাবগুলো কোত্থেকে এলো? মানিক বললে, আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের, তার মেম এই ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনিভাবেই রেখে দিয়েছেন। আমাদেরও বারণ করা হয়েছে আমরা যেন কেউ এই ঘর থেকে কোনো জিনিস সরিয়ে না রাখি। হঠাৎ খাটের ঠিক মাথার উপরেই দেয়ালে টাঙানো একটা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। স্ত্রীলোকের ছবি। আসলে মানুষের দেহ যত বড় হয় সেই আঁকা ছবির দেহটিও
তার চেয়ে ছোট নয়। শুধালাম, ও কার ছবি মানিক? মানিক বললে, সেই মেমের। কাছে গিয়ে দেখ না, মেমটি দেখতে ঠিক ডানা কাটা পরীর মতন। পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলাম। পটে আঁকা আছে একটা বুড়ির চেহারা। তার বয়স 65 কম হবে না। লিকলিকে দেহ, বাঘাড়ির মতন সরু বাহু, সাদা সনের মতন চুলগুলো কাঁধের ওপর এসে পড়েছে। ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি, নাকটা টিয়া পাখির মতো বাঁকানো, আর তার কোটরে ঢাকা কুতকুতে চোখ দুটো। উফ, সেই চোখ দুটোর ভেতর যে কি ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে, আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো গোখরো সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয়, এটা কখনো কল্পনা করতে পারিনি। বিলাতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসর দেহে নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। মানিক বললে, কি হে অমল, এই মেম সাহেবটিকে তোর পছন্দ হলো? ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললাম, পছন্দ? যাকে দেখেই ছবিখানি আঁকা হয়েছে সেই মানুষটির প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল। তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো, তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব। মানিক বলল, কিন্তু ঘর থেকে তো কিছু সরাতে মানা আছে। আমি বললাম, তাহলে আমাকে অন্য ঘরে দাও। মানিক একটু ভেবে বললে, আচ্ছা এসো, আমরা দুজন মিলে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই, তারপর বাড়ি ছাড়বার সময় ছবিখানাকে আবার দেয়ালে টাঙিয়ে রেখে আসবো। খাটের ওপর উঠে দুজন মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করলাম, কিন্তু সে কি ভীষণ ভারী, ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী। আশ্চর্য। মানিক বলল, ছবি কখনো এত ভারী হয়? অবশেষে কষ্টে সৃষ্টে ছবিখানাকে নামিয়ে বাইরের ঘরে ছাদের ওপর নিয়ে গিয়ে রেখে এলাম। মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বললে, ও কি অমল, তুমি হাত কাটলে কেমন করে? তোমার হাতে এত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি, সত্যি তো, আমার দুখানা হাতই যে রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরে মানিকের দুই হাতের দিকে তাকিয়ে আমি বলে ফেললাম, মানিক, মানিক, তোমার হাতেও যে রক্ত। মানিক নিজের হাতের দিকে হতভম্বের মতো তাকিয়ে বললে, তাই তো, কখন যে হাত কেটেছি তা তো কিছুই টের পাইনি। দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললাম। তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা অবাক হয়ে গেলাম, আমাদের কারোর হাতে কোথাও এতটুকু আঁচড়ের দাগ পর্যন্ত নেই। তবে কিসের রক্ত? কি রহস্য! সে রাতে চাঁদের আলো এসে বাইরে অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী, পাহাড়, বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো। সেদিকে মোহিত চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম কিছুই বুঝতে পারলাম না। আচমকিতে আমার ঘুম ভেঙে গেল। কি জন্য ঘুম ভাঙলো সেটা ঠিক বুঝতে পারলাম না বটে, কিন্তু এটা অনুভব করলাম ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। ধরফড়িয়ে বিছানার উপর উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো। মেডিকেল কলেজে যে ঘরে পচা মোড়া কাটা হয়, একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকম গন্ধই পেয়েছিলাম। হঠাৎ আমার মাথার উপর ফোঁস করে কে যেন নিঃশ্বাস ফেললে। আমার স্তম্ভিত বুকটা টিপ টিপ করতে লাগলো। ভাবলাম মনের ভুল,
হয়তো জানলা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে। একটু সরে বসে বিছানা হাততে দেশলাইয়ের বাক্সটা পেলাম। একটা কাঠি জেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারদিকটা একবার দেখে নিলাম। দেশলাইয়ের কাঠি নেমে গেল, কিন্তু যা দেখেছি সেইটুকুই যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলাম, সেই ছবিখানা ঘরের দেয়ালের যেখানে ছিল ঠিক সেইখানেই টাঙানো রয়েছে। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের ওপর কে যেন একখানা হাত রাখলে, বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত। ভয় পাগলের মতো হয়ে আমি সামনের দিকে সজোরে একটা ঘুষে ছুড়লাম, আর পর মুহূর্তেই কে যেন সশব্দে দড়াম করে মেঝের উপর পড়ে গেল। আমি আর অপেক্ষা করলাম না, তীরের মতো ছুটে ছাতের ঘরের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলাম। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক। আমাকে দেখে শুধরে, কি ব্যাপার, কি তোমার ঘরে ও কিসের শব্দ হলো? আমি কাঁপতে কাঁপতে বললাম, তোমাদের এই ডাইনির ছবি আবার ঘরের মধ্যে ফিরে এসেছে। থাক, যত বাজে কথা। ছবির কি পা আছে? দাঁড়াও দেখে আসি। এই বলে মানিক দ্রুত পদে ওপরের দিকে গেল, কিন্তু তারপরেই শুনলাম মানিকের উচ্চ আর্তনাদ, আর তারপরে দেখলাম সে একসঙ্গে 3-4টে সিঁড়ি টপকে নিচের দিকে নেমে আসছে। আকুল স্বরে সে বলল, ঘরের ভিতর পচা মরার গন্ধ, আর ঘরের মেঝেতে উপুর হয়ে শুয়ে পড়ে আছে একটা বুড়ির পচা গলা মোড়া। হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল। আমার কাঁধের ওপর থেকে একটা রক্তের ধারা গা বেয়ে নেমে আসছে। এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিলাম।